ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অনিশ্চয়তা। কাল ইসলামাবাদ পৌঁছাতে পারে দুদেশের প্রতিনিধি দল। আলোচনার ছায় আত্মসমর্পণে রাজি নয় তেহরান। ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনের সাবেক সেনাদের বিরল প্রতিবাদ, গ্রেপ্তার ৬০ জন। ট্রাম্পকে সমর্থন করেন না ৬৩% মার্কিন নাগরিক। ট্রাম্প, নেতানিয়াহু ও পুতিনের নেতৃত্বে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার, তারা বিশ্ব ব্যবস্থাকে গুড়িয়ে দিচ্ছেন, অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদন। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানব মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর। কালই শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ। দুই পক্ষের আলোচনা নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনার ছায় আত্মসমর্পণের কোনো সংলাপে বসবে না তারা। অনিশ্চয়তা সত্ত্বেও আলোচনার আয়োজন শেষ করেছে পাকিস্তান। ইসলামাবাদে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। এদিকে আরব নিউজ বলছে, ইরান যুক্তরাষ্ট্র দুই দেশের প্রতিনিধিরা একসাথেই ইসলামাবাদে পৌঁছাবেন। গেল কয়েকদিন ধরেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বহাল রেখেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলকে ঘিরে কড়াকড়ি আরেকটু বেশি। সশস্ত্র রেঞ্জার ও পুলিশ সেখানে যাওয়ার সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনারও আয়োজক দেশ পাকিস্তান। বৈঠক কখন অনুষ্ঠিত হবে এই নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রস্তুতির কোনো কমতি রাখেনি শাহবাজ শরীফ সরকার। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন। তবে এর আগে ট্রাম্প বলেছিলেন, বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জেরেড কুশনার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু হোয়াইট হাউস বলছে, তারা এখনও যুক্তরাষ্ট্রেই আছেন। চলতি আলোচনাতেই একটি ভালো চুক্তি সই হবে এমনটাই আশা করছেন ট্রাম্প। হুমকির সুরে বলেছেন, বৈঠকে যোগ না দিলে অকল্পনীয় ধ্বংসের মুখে পড়বে ইরান। ইরানের মাটি থেকে ইউরেনিয়াম উত্তোলন করে সরিয়ে নেওয়া দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বিপরীতে নিজেদের অনমনীয় অবস্থানে অটল ইরানের শাসক গোষ্ঠী। গতকাল বৈঠক বর্জনের ঘোষণা দেয়া দেশটি আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের চাপ ও হুমকির মুখে তারা আলোচনায় বসবে না। পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, মার্কিন নৌ অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনাকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন ট্রাম্প। এদিকে যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে তাহলে মার্কিন বাহিনীকে আবারও সমুচিত জবাব দেয়া হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন সিনিয়র কমান্ডার। বিগত সময়ের মতো লড়াই শুরু হলে তাদের সেনাবাহিনী সুবিধাজনক অবস্থানে থাকবে বলে দাবি করেছে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। মার্কিন বাহিনীর হাতে আটক ইরানের জাহাজ ছাড়া না হলে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে তেহরান। সোমবার ইরানের পণ্যবাহী জাহাজ তুস্কাকে আটক করা হলেও মঙ্গলবার আরেকটি জাহাজ সহজেই হরমুজ প্রণালী পার হয়েছে। এদিকে যুদ্ধবিরতির সময় শেষ হয়ে আসায় হরমুজে আটকা পড়া জাহাজগুলোর জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO। মার্কিন নৌ অবরোধের তোয়াক্কা করছে না ইরান। হরমুজ প্রণালী পার হচ্ছে দেশটির জাহাজ সোজা 2। তেলবাহী জাহাজটি বন্দর আব্বাসের কাছে শহীদ রাজি বন্দর থেকে ভারতের একটি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। ইরানের তাসনিম নিউজ বলছে, একটি নয়, গত 12 ঘণ্টায় ইরানের এমন 3টি জাহাজ হরমুজ পেরিয়ে গেছে। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনায় ইরানের দর কষাকষির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। তবে 13 এপ্রিল থেকে হরমুজে ইরানি জাহাজ চলাচলের উপর মার্কিন অবরোধের পর থেকে 27টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরানি পণ্য পরিবহনে জড়িত অন্তত 26টি জাহাজ মার্কিন অবরোধ উপেক্ষা করতে সক্ষম হয়েছে। এদিকে সোমবার জব্দ করা ইরানি জাহাজ তুস্কার ছবি প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, হামলা চালিয়ে
জাহাজটি প্রথমে অচল করে এরপর সেটির দখল নেয় মার্কিন সেনারা। এদিকে হরমুজে পাল্টাপাল্টি এমন বিধিনিষেধে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুধু তেলের দামই বাড়েনি, সারের দামও লাগামহীন বেড়েছে, কারণ বিশ্বের সার সরবরাহের প্রায় 10 থেকে 12% হরমুজে আটকে আছে। এই সবকিছুই জাতিসংঘ সংস্থাগুলোর কর্মসূচি বাস্তবায়নের উপর প্রভাব ফেলছে। এদিকে যুদ্ধবিরতির সীমা শেষ দিকে পৌঁছে যাওয়ায় হরমুজে জলসীমায় থাকা জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্য বলছে 19 এপ্রিল থেকে এ পর্যন্ত ওই জলসীমায় থাকা জাহাজগুলোর উপর 24টি হামলায় অন্তত 10 জন নাবিকের মৃত্যু হয়েছে। এদিকে হরমুজ দিয়ে জাহাজকে নিরাপদে পারাপারের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করেছে, ইরানি কর্তৃপক্ষের ভুয়া পরিচয় দিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ট্রানজিট ফি চাইছে প্রতারকরা। জাহাদুর রহমান, স্টার নিউজ। ইরান যুদ্ধের প্রতিবাদে এবার বিরল এক বিক্ষোভে যোগ দিলেন সাবেক মার্কিন সেনারা। ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের ক্যানন হাউস ভবনে বিক্ষোভে জড়ো হন শতাধিক সাবেক সেনা ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় ট্রাম্পকে থামাতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তারা। এ সময় অন্তত 60 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের 63% নাগরিকদের সমর্থন হারিয়েছেন ট্রাম্প। ইতিহাসের এক বিরল ও অভিনব প্রতিবাদের সাক্ষী হল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসির মার্কিন কংগ্রেসের ক্যানন হাউস ভবন, যেখানে যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন একদল বিক্ষোভকারী। কেউ বুকে জড়িয়েছেন জাতীয় পতাকা, কারো হাতে ব্যানার, কালো কাপড়ে যুদ্ধ থামানোর ডাক। শান্তির প্রতীক ফুলও ছিল অনেকের কাছে। তারা কেউ সাধারণ জনতা নন, তাদের সবাই সাবেক মার্কিন সেনা সদস্য। আছেন তাদের পরিবারের সদস্যরাও। I personally am here for my sons. As a veteran, I know the harm that wars do. ট্রাম্প প্রশাসনকে ইরাক ও আফগান যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, 1 মাসের যুদ্ধ 6 মাস, 6 বছর, এমনকি 1 দশকেও গড়াতে পারে। চলমান যুদ্ধ নিয়ে জনগণকে বোকা বানাতে সরকার অন্যায়ের আশ্রয় নিচ্ছে। আমার স্বামী যুদ্ধে ছিলেন, তার ও পরিবারের সবার উপর যে মানসিক চাপ গেছে তা অত্যন্ত বেদনাদায়ক। সেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়া পরিবারগুলোর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। কংগ্রেসই তো যুদ্ধের অনুমোদন করে, কিন্তু এখন তারা কোথায়? ট্রাম্পের বেপরোয়া আচরণ থামানোর ক্ষমতা তাদের আছে, অথচ আমি বুঝতে পারছি না তারা কি করছে। মার্কিন আইন প্রণেতাদের উপরও এক হাত নেন সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। অ্যাবাউট ফেস নামের এই কর্মসূচি থেকে অন্তত 60 জন সাবেক সেনাকে গ্রেফতার করে পুলিশ। কেবল সেনা সদস্য বা তাদের পরিবারের সদস্যই নন, যুক্তরাষ্ট্র জুড়েই বাড়ছে যুদ্ধবিরোধী মনোভাব। এনবিসি নিউজের সবশেষ জরিপ বলছে 63% জনগণই আর ট্রাম্পকে সমর্থন করছেন না। মাত্র 1/3 জনগণ মনে করেন দেশ সঠিক পথে চলছে, আর 2/3 মানুষই মনে করছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভুল পথে নিচ্ছেন। জাহিদুর রহমান, স্টার নিউজ। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের কার্যালয়েই হবে এবারের বৈঠক। এর আগে গেল 14 এপ্রিল প্রথমবারের মতো আলোচনার টেবিলে মুখোমুখি হয় দুই পক্ষ। ওই বৈঠকের পর 16 এপ্রিল কার্যকর হয় লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। যদিও হিজবুল্লাহর হামলার অজুহাতে পরদিনই যুদ্ধবিরতি ভাঙে ইসরায়েল। এবারের বৈঠকে বিষয়গুলো উত্থাপন করবে লেবানন। বৈঠকে লেবাননের পক্ষে আলোচনায় অংশ নেবেন কূটনৈতিক সিমন কারাম। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। গাজার মতো লেবাননের কথিত হলুদ রেখা বা নিরাপত্তা অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। লেবাননের সীমান্তবর্তী প্রায় 10 কিলোমিটার এলাকায় কার্যকর করা হয়েছে কল্পিত এই সীমানা। সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কথিত এই হলুদ রেখাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ লেবানন সরকার ও হিজবুল্লাহর। গাজার মতো লেবাননেও একের পর এক যুদ্ধবিরতি ভাঙছে ইসরায়েল। সবশেষ লেবাননের ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাকে অস্ত্রধারী বলে দাবি করেছে ইসরায়েল।
গাজার মতো লেবাননেও সীমান্তবর্তী প্রায় 10 কিলোমিটার এলাকাকে বিতর্কিত ইয়েলো লাইন বা কাল্পনিক হলুদ রেখা বলে চিহ্নিত করে অবরুদ্ধ করা হয়েছে একটি স্বাধীন দেশের ভূখণ্ড। ইসরায়েলের এই আগ্রাসন চলমান যুদ্ধবিরতিকে প্রশ্নের মুখে ফেলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চলে মোতায়েন রয়েছে। এই এলাকাটি পশ্চিমের উপকূল থেকে পূর্বের মাউন্ট হারামান পর্যন্ত 10 কিলোমিটার গভীর। চিহ্নিত এলাকাটিকে হিজবুল্লাহর ঘাঁটি দাবি করে সেখানে অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সেনারা বাফার জোনেই অবস্থান করছে। ইসরায়েলি সেনারা একটি শক্তিশালী নিরাপত্তা অঞ্চলের মধ্যে অবস্থান করছে। এটি 10 কিলোমিটার গভীর একটি নিরাপত্তা অঞ্চল, যা আমাদের আগের নিরাপত্তা অঞ্চলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুদৃঢ়। আমরা সেখানেই থাকব, আমরা কোথাও যাচ্ছি না। ইসরায়েলের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার হলুদ লাইনের মতো লেবাননেও একটি লাইন বাস্তবায়নের কাজ করছে সেনারা। কথিত এই রেখার মধ্যে থাকা 55টি শহর ও গ্রামের বাসিন্দাদেরও তাদের বাসাবাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না। ইসরায়েলের এই দখলদারিত্বকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছে লেবানন সরকার ও হিজবুল্লাহ গেরিলারা। এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলেও অভিযোগ করেছে লেবানন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিংস্র শিকারীর মতো বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছেন। তাদের নেতৃত্বে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, এই কথাই বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন। তিন নেতা 80 বছর ধরে গড়ে ওঠা বিশ্ব ব্যবস্থাকে গুঁড়িয়ে দিচ্ছেন বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্কুলে যেতে পারছে না পশ্চিম তীরের ফিলিস্তিনি শিশুরা, পথে হঠাৎ করেই কাঁটাতারের বেড়া, তাই খাতা কলম নিয়ে পড়াশোনা সড়কেই। ইসরায়েলি বর্বরতার এটিই সবচেয়ে ছোট উদাহরণ। 6 মাস আগে যুদ্ধবিরতি কার্যকর, অথচ মঙ্গলবারও প্রাণ দিতে হয়েছে এক নারীকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের শীর্ষে ইসরায়েল, তার সঙ্গে আছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। তারা বলছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনে নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হিংস্র শিকারী বলা হয়েছে ওই প্রতিবেদনে। রিপোর্ট বলছে তাদের কাছে অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যই মুখ্য। লন্ডনের এক সংবাদ সম্মেলনে অ্যামনেস্টির সেক্রেটারি বলেছেন, বিশ্বের সব সরকারই তাদের এই আচরণে উৎসাহী হচ্ছে। এতে গত 3-4 বছরের তুলনায় এখন বেশি সহিংস বিশ্ব। বিশ্বে এমন পরিবেশ অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল, যেখানে আদিম হিংস্রতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকস্টের ভয়াবহ অভিজ্ঞতার পর ধীরে ধীরে যে আন্তর্জাতিক ব্যবস্থাকে গড়ে তোলা হয়েছিল, এখন আবার তা উল্টো দিকে মোড় নিচ্ছে। তাদের মতে আন্তর্জাতিক আইন উপেক্ষার প্রবণতায় বিশ্বে স্বৈরাচারী শাসন তীব্র হয়েছে। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যা, ইউক্রেনের রুশ আগ্রাসন এবং ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলাকে। ইফাতিরা, স্টার নিউজ। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড। পারিবারিক সহিংসতার এক মর্মান্তিক ও বীভৎস রূপ দেখালেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার মানুষ। নিজের 7 সন্তান সহ 8 শিশুকে গুলি করে হত্যা করেছেন এক পাষণ্ড বাবা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মার্কিন পার্লামেন্টের। নিহতদের স্মরণেও শিশুদের একটি 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। কী কারণে নিজেদের সন্তানদের এমন নৃশংসভাবে খুন করেছেন এলকিন্স নামের সেই বাবা? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। লুইজিয়ানার সেই বাড়ির দরজায় বুলেটের অসংখ্য চিহ্ন। এই দরজাই যেন সাক্ষ্য দিচ্ছে কি ঘটেছিল সেদিন। কয়েক ফুট দূরেই সাজিয়ে রাখা হয়েছে ফুল ও খেলনা। স্মরণ করা হচ্ছে অকালে ঝরে যাওয়া 8টি শিশুকে। যে পরিবার ছিল তাদের পরম আশ্রয়, সেই পারিবারিক কলহই কেড়ে নিল তাদের প্রাণ। রোববার ভোরে লুইজিয়ানার শ্রিফপোর্ট শহরে বাবার গুলিতে প্রাণ হারান বিভিন্ন বয়সী 7 ভাই বোন। নিহত 8ম শিশুটি ছিল তাদেরই আত্মীয়। মর্মান্তিক এই ঘটনায় হতবাক যুক্তরাষ্ট্র। অভিযুক্ত শুমার এলকিন্স প্রথমে তার স্ত্রী সহ 2 নারীর উপর চড়াও হন। এরপর পাশের একটি বাড়িতে গিয়ে শিশুদের গুলি করতে শুরু করেন। 1 থেকে 14 বছর বয়সী এই শিশুদের কেউ ছাদ দিয়ে পালিয়ে আত্মরক্ষার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে শিশুদের মা সহ আরও এক নারী। ঘটনার পর একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক এলকিন্স। পরে পুলিশের গুলিতে সেও মারা যায়। মাত্র 10 দিন আগেই আমরা পারিবারিক সহিংসতা প্রতিরোধে একটি ইউনিট চালু করেছিলাম। আমরা কল্পনাও করতে পারিনি যে কয়েকদিনের মধ্যেই আমাদের এমন একটা হৃদয় বিদারক ঘটনার মুখোমুখি হতে হবে। 8টি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে যাবার এই শোক জানাবার ভাষা আমাদের জানা নেই। এই মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পিকার মাইক জনসন। নিহত শিশুদের স্মরণে মার্কিন পার্লামেন্টে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমার নিজের শহর লুইজিয়ানা থেকে একটি দুঃখের খবর এসেছে। আমরা লুইজিয়ানার প্রতিনিধি দলের সদস্য হিসেবে একসাথে দাঁড়িয়েছি সেই শিশুদের জন্য গভীর শোক প্রকাশ করতে, যারা খুব অকালেই ঝরে গেল। কেন বা কী কারণে নিজের সন্তানদের এমন নৃশংসভাবে খুন করেছেন এলকিন্স, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এই ঘটনা লুইজিয়ানায় পারিবারিক সহিংসতা মোকাবেলায় আরও কঠোর আইনি ব্যবস্থার দাবিকে ত্বরান্বিত করেছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। মেক্সিকোর একটি পর্যটন কেন্দ্রের বন্দুক হামলায় এক কানাডীয় নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। আহতদের মধ্যে এক কানাডীয় নাগরিক রয়েছেন, বাকিদের মধ্যে 2 জন কলম্বিয়ান ও 1 জন রুশ নাগরিক। সোমবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত টিউটিহুয়াকান পিরামিডে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে ওই নারীকে হত্যা ও কয়েকজনকে আহত করার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বন্দুকধারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের পর গাজা পুনর্গঠনের আগামী 10 বছরে অন্তত $71 বিলিয়ন প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ প্রতিবেদনে গাজা র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্টের এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী গাজায় জরুরি সেবা পুনরুদ্ধার, গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণ ও অর্থনীতি সচল করতে প্রথম 18 মাসেই প্রয়োজন হবে প্রায় $26.3 বিলিয়ন। দীর্ঘ সংঘাতের ফলে উপত্যকাটিতে শুধু অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $35.2 বিলিয়ন, আর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $22.7 বিলিয়ন। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও একের পর এক ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত নারী শিশুসহ 72,500-র বেশি মানুষ মারা গেছেন। এক দশকেরও বেশি সময় পর সিরিয়ার সঙ্গে আবারও সীমান্ত পথ চালু করেছে ইরাক। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর উপসাগরে নৌ পরিবহন ব্যাহত হওয়ায় স্থলপথে জ্বালানি বাণিজ্য চালু রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে 2 দেশ। ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভ প্রদেশের এই সীমান্ত পথ দিয়েই জ্বালানিবাহী ট্রাকগুলো সিরিয়া হয়ে পরিবহন করা সম্ভব হবে। একই সঙ্গে সিরিয়ার গৃহযুদ্ধ পরবর্তী সংঘাতের কারণে বন্ধ থাকা বাণিজ্যিক পণ্য পরিবহনও চালু হবে। ইরাকের বর্ডার পোর্টস কমিশনের প্রধান বলেছেন, পথটি পুনরায় চালু হওয়ায় সিরিয়ার জ্বালানি সরবরাহের উপর চাপ কমবে। বর্তমানে অধিকাংশ ট্রাক পশ্চিম ইরাকের আল ওয়ালিদ সীমান্ত ক্রসিংয়ে আটকা আছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উপসাগরীয় অঞ্চল সমুদ্রপথে জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই বিকল্প পথ বেছে নিয়েছে ইরাক ও সিরিয়া। শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্পের পর জাপানে আরও বড় দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে, যা সমুদ্রে বড় ধরনের সুনামির সৃষ্টি করতে পারে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, স্বাভাবিক সময়ের তুলনায় এখন 8 বা তার বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি বেশি। চলতি সপ্তাহে জাপানের ইয়াওতে সমুদ্রের প্রায় 10 কিলোমিটার গভীরে 7.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপরই উপকূলীয় এলাকার 3 মিটার পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের এই কম্পন রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয়। উল্লেখ্য, 2011 সালের ভয়াবহ ভূমিকম্প সুনামির স্মৃতি এখনও জাপানিদের তাড়িয়ে বেড়ায়। এই দুর্যোগে 18,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। এই দুর্যোগে ফুকুশিয়া দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটে।
প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র হস্তান্তর আইন শিথিল করেছে জাপান। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রযুক্তি ও অস্ত্র হস্তান্তরের 3টি নীতি এবং এর বাস্তবায়ন সংশোধন করেছে দেশটি। এই নীতির মাধ্যমে প্রাণঘাতী অস্ত্র বিদেশের বিক্রির পথ আরও সহজ করেছে জাপান। যদিও এ নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছে জাপানের শান্তিকামী মানুষ। সংশোধনীতে বলা হয়েছে, সতর্কতা ও নিয়ন্ত্রণ রাডার সিস্টেমের মতো অস্ত্রবিহীন সরঞ্জামে রপ্তানির আগের মতোই অবাধ থাকবে। তবে আগে নিষিদ্ধ থাকা ডেস্ট্রয়ার জাহাজ ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র এখন রপ্তানির অনুমতি পাবে। তবে শর্ত হলো, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সংক্রান্ত গোপন তথ্য সুরক্ষা চুক্তি করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী অস্ত্র রপ্তানির জন্য আগাম সংসদীয় অনুমোদনের আর দরকার হবে না। জাতীয় নিরাপত্তা পরিষদই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। ইউরোপের দেশে দেশে যখন অভিবাসন নিয়ে কড়াকড়ি, তখন উল্টো পথে হাঁটছে স্পেন। অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়েই বরং অর্থনীতিতে গতি ফেরাতে চাইছে স্পেনের সমাজতান্ত্রিক সরকার। বৈধ হওয়ায় এই সুযোগ কাজে লাগাতে স্পেনের বিভিন্ন শহরের সরকারি দপ্তরগুলোতে আবেদন জমা দেওয়ার ভিড় লেগেছে। এই তালিকায় থাকা কয়েক হাজার বাংলাদেশিও এখন স্বপ্ন দেখছেন স্পেনে বৈধ রুটি রুজির। স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর আলমেরিয়া থেকে বার্সেলোনা, সর্বত্রই অভিবাসীদের দীর্ঘ লাইন। শীতের রাতেও অভিবাসন কর্তৃপক্ষের অফিসগুলোর সামনে অপেক্ষায় হাজারো মানুষ। তাদের সবাই সরকার ঘোষিত সুবিধার আওতায় বৈধ অভিবাসীর খাতায় নাম লেখাতে চান। আমরা গত রাত 10:30 থেকে লাইনে দাঁড়িয়েছি। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই অপেক্ষা করছি। আমরা খুব ক্লান্ত, কিন্তু এই সুযোগটি আমাদের জন্য অনেক বড় কিছু। গত সোমবার থেকে সরাসরি আবেদন গ্রহণের মাধ্যমে স্পেনের 5 লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুসারে এই রিসিপ্ট ব্যবহার করে তারা বৈধভাবে বসবাস ও কাজ করে যেতে পারবেন, যতদিন না তাদের আবেদনের বিষয়টি সমাধান হয়। আলমেরিয়া সহ দেশের বিভিন্ন এলাকায় 54টি অভিবাসন কার্যালয়ের পাশাপাশি ডাকঘর ও বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমেও আবেদন জমা নেওয়া হচ্ছে। ইউরোপের অন্য দেশগুলো যখন কট্টর ডানপন্থীদের চাপে অভিবাসন বন্ধ করছে, সেখানে উল্টো পথেই হাঁটছে স্পেনের সমাজতান্ত্রিক সরকার। এর মধ্য দিয়ে স্পেনের অর্থনীতিতে গতি ফেরাতে চাইছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনে অবৈধ অভিবাসীর সংখ্যাটা প্রায় 8.5 লাখ। এদের মধ্যে বাংলাদেশের সংখ্যা অন্তত 15,000। 2022 সাল থেকে স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধির 47% এসেছে অভিবাসীদের হাত ধরে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।